ধবলা ধবলা কি বড় মামু আসেন, কিছু বলবেন বড় মামু? না, ওই মসজিদ থেকে ফেরার পথে ওই মধু বিএসসির সাথে দেখা হলো। তার সাথে কথা বলে আর লাভ কি? সে তো বলেই দেছে অবিবাহিত মেয়েদের ওই চাকরি হবে না। আপনি কি আমার জন্য আবার তার কাছে রিকোয়েস্ট করেছেন নাকি? না না, রিকোয়েস্ট করতে যাব কেন? ওই মধু বিএসসি বলল না, মানে তার কথাটা শুনে ভালোই লাগলো। কি বলেছে মধু বিএসসি? বলল ধবলা যদি বিয়ে করে নেয় তাহলে ওর জন্য একটা পথ ধরে রাখবো। মৃধার বেটা হানিফ নাকি তোকে বিয়ে করতে রাজি আছেন। এবার আমি বুঝতে পারছি বড় মামা, চাকরিটা আমার জন্য একটা ফাঁদ। ফাঁদ? হ্যাঁ, মির্ধার বেটা হানিফ অনেক দিন থেকে আমার পিছে লাগেছে। আমি যে জায়গায় যাই আমার পিছু নেই। এবার সে মধু বিয়ে ছেড়ে হাত করেছে যাতে একটা ফাঁদ পাতে সে আমার বিয়ে করতে পারে। আমি তোরে জোরাজুরি করবো না ধবলা, তবে হানিফ খারাপ কি? সে তো বিএসসি পাস, বাপের অগাধ সম্পত্তি। বড় মামা, যার অগাধ সম্পত্তি সে যখন গরিবের ঘরে বিয়ে করতে চায় তখন বুঝতে হবে তার নিয়ত খারাপ। আর তারে আমার সিনা আছে বড় মামা। না, তোর উপরে কিছু কব না, তুই যেটা কবি সেটাই হবে। আসি। না, আমার একটা কথা তুমি জবাব দাও, ঠিক আছে? হামু, পান্নাকে সান্ত্বনা দেওয়ার জন্য তুমি একটা চিঠি দিলে, ঠিক আছে, কিন্তু সেটার কি হবে না হবে, সেটা কখন কি করতে হবে না হবে সেটা না জেনে, মানে ওয়েট না করে তুমি সেটা পান্নাকে জিজ্ঞেস করতে গেলে কি জন্য? আমাকে সেটা কও দেখিনি, কও কি জন্য? মানে তুমি আমার কাছ থেকে পান্না ভাইকে সান্ত্বনা দেওয়ার জন্য চিঠি লিখে নি? পান্না ভাইয়ের সাথে দেখা হলে সেটা আমি কব না? হ্যাঁ, ঘটনাটা যে সত্যি, আমি যে সত্যি সত্যি চিঠিটা লিখেছি, তাকে দিয়েছি, এটা তাকে জানাতে হবে না? না না না, এত ব্যাপক জ্ঞানী হলে তো হবে না, এত বেশি বুঝলে তো হবে না। পান্না তোমাকে ভালোবাসে, এই চিঠিটা পাওয়ার পর সে তোমার কাছে ছুটে আসবে, তারপর একটা উল্টো পাল্টা কিছু হবে না? সেটাই যদি হবে তাহলে আমার কাছ থেকে তুমি চিঠিটা নিলে কিসের জন্য? হ্যাঁ হ্যাঁ, কি হলো? জবাব দাও, আমার কথার জবাব দাও ডালিম ভাই। তুমি চিঠিটা যখন আমার কাছ থেকে নিয়েছো, আর নিয়েছো ভালো কথা, তাহলে সেই চিঠিটা তুমি পান্না ভাইরে দাওনি কিসের জন্য? কি করেছো সেই চিঠিটা নিয়ে তুমি? আছে, সে চিঠি এখন আমার কাছে আছে। দেখো ডালিম ভাই, এত লুকা চাপা করার কিছু নেই। আমি পরিষ্কার করে তোমাকে কয়ে দিচ্ছি, আমি খুব ভালো করেই জানি চিঠিটা তুমি নিয়েছো জ্যোৎস্নার কাছে প্রমাণ করতে যে পান্না ভাইয়ের জন্য এখনো আমার দরদ আছে, মায়া আছে, তাই না? আর এটা প্রমাণ করে তুমি জ্যোৎস্নার সাথে প্রেম করতে চেয়েছিলে। দেখো তো কি বলে মেয়েটা, কি বলে! আমার তো মনে হচ্ছে তোমার মাথা মতো ব্যাপক পরিমাণে আওলা জল হয়ে গেছে। আমার মতো আওলা হয়ে গেছে না? আমি যেটা বলেছি সেটাই সত্যি। তুমি যখন শুনেছো তোমার নয়া বন্ধু জ্যোৎস্না বিয়ের প্রস্তাব দিয়েছে, তখন আবার আমার কাছে চলে আসার ইচ্ছা, আমার খাতার পাস হিসেবে বানা রাখবার চাও, তাই না? এজন্য তুমি পান্না ভাইকে এটা দাওনি? কি বলে হালাল মিয়া জ্যোৎস্নাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, সেটা তোমার কেটা করলো? কিসের জন্য জানো না তুমি? সবকিছু জেনেও না জানা ভান করতেছো কেন? না না, নয়া বন্ধু জ্যোৎস্নারে পছন্দ করেছে, কিন্তু বিয়ের প্রস্তাব দিল কখন? সেটা তুমি তোমার বাড়ির লোকদের গিয়ে জিজ্ঞেস করো, আর ভালো মানুষের মতো পান্না ভাই চিঠিটা দিয়ে দিও। যদি চিঠিটা না দাও কোনো সমস্যা নাই, নতুন করে চিঠি লিখে আমার জন্য কোনো সমস্যা আসে।
কর। তুমি মাইট দিবে না তো? মায়ের দেওয়ার কথাগুলো তো মার দেবো। তাইলে থাক, আর জিজ্ঞেস করবো না। আচ্ছা যা, মারবো না, কর। মায়ের মতো হইলেও মাইট দিবে না তো? মারবো না, খালি কান্ডা দুটো টানে দেবো। কান টানলে সমস্যা নাই, স্যার আমার কান টানতে টানতে কানের আর কোনো সেন্স রাখেনি। এত লেকচার না দিয়ে কি কথা কতিয়েছিস সেরে ক। ডালিম ভাই না বন্ধু তোমার বিয়ে করতে চায়, তাই না বাবু? আশ্চর্য, তুই আন্দাজে কথা কোথায় পেলি? তোমরা 3 বান্ধবী মিলে যখন কথা কও, যখন আমি থাকি তখন তো তোমরা ইশারা ইঙ্গিতে কথা কও, আমি সব কথা বুঝি। ওরে বদের বদ, তলে তলে এত শয়তান হয়ে গেছো তাই না? খবরদার, এই কথা যেন মা আব্বারে কবি না, ঠিক আছে? যার কথা কর সে এসে কবে। আমি অলরেডি কয়ে দিছি। কি আজকে তোরে আই রিপোর্ট। দোস্ত, তুমি যে বেদানারা দিয়ে জোসনার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবা, সেটা আমার কাছে রিপোর্ট করবো না? তুমি না বললা এই জ্যোৎস্না তোমার ব্যাপারে ব্যাপক দুর্বল, তোমার পক্ষে তার কাছে অন্য কারোর নামে প্রস্তাব দেওয়া সম্ভব না, এই কারণে আমি বেদানাক বললাম। আচ্ছা ঠিক আছে, তো জোসনা কি বলেছে? সে বলেছে তার গার্জেনের সাথে কথা বলতে। গার্জেনের সাথে কথা বলতে বলেছে? তারই পরে রিপন্ড দিয়ে তোমার পায়ের উপরে সাপ চালানোর কিসের আলামত? হ্যাঁ এ বন্ধু, তুমি এটা এখন বুঝবা না, এটা একটা ব্যাপক ব্যাপার, তোমাকে আমি পরে বুঝাবো। এখন তুমি আমাকে বলো কিরাম করে কখন তার গার্জিয়ানের কাছে যাওয়া যায়, সেটা একটা বুদ্ধি দাও। আরে কি বলতেছো দোস্ত? আমার আব্বারে না জানাই তুমি খজিবার চাচার কাছে যাবো কি করে? আব্বা শুনলে দুজনেরই ব্যাপক ছাড় দেবে না, আব্বারে ওভারটেক করে কিচ্ছু করা যাবে না। এটা তো একটা ভালো কথা বলিস, কিন্তু বন্ধু তিনি শুনলে যদি আবার। আরে তিনি আবার কি, বিয়ে করবা তুমি, তারে শুধু একটু জানাবা, তা না হলে মনে করো যে মুরব্বীর একটু ইনসাল্ট ফিল করে। আর শোনো বন্ধু, এখন এই ঘুরিবাজির রেজাল্টের মীমাংসা হবে, আকাইরা আসতেছে, তুমি কিন্তু আব্বার পক্ষে থাকবা, তাহলে ধরো আব্বা খুশি হয়ে তোমার বিয়ের ব্যাপারে আচ্ছা আসল কথাই তো বলা হলো না, তুমি যে বিয়ে করবা তোমার ব্যাকগ্রাউন্ড তো পরিষ্কার করে আমরা কেউ জানি না, শুধু এইটুকু জানা যে কলকাতার ইকবালপুরে তোমার নিবাস। আরে বন্ধু, আমার নিবাস কলিকাতা হলেও আমার বাড়ি তো এই অঞ্চলে, সে কথা তোমাকে আমি আগেই বলেছি। বাড়ি আছিস ডালিম? এ ডালিম, আয় ভিতরে চলে আয়। চলো দোস্ত, ওরা এসে পড়েছে, আব্বার কাছে যাই। আসো চলো। আমার সাথে সাথে তুমিও খাবা, ঠিক আছে? আমার পাগলা ঘুরা রে, কইর মানুষ কই লইয়া যাও, আমার পাগলা ঘুরা রে, কইর মানুষ কই লইয়া যাও, আমার পাগলা ঘুরা রে, কইর মানুষ কই লইয়া যাও, আরে কইর মানুষ। আপনি যে আমার এরম করে গান শিখাচ্ছেন তাতে লাভটা কি? আমি তো মেয়ে। আচ্ছা দাদা, মেয়েরা কি পালা গান করে? আরে করে না, করবে, তোরে কে মানা করবে? তুই মলম সর্দার বয়াতির নাতনি, তোরে কেউ কিচ্ছু কবে না। কমলা যে ওই গেল ডুবে সাগর দিঘির জলে, হাজার হাজার মানুষ কান্দে সাগর দিঘির পারে, কমলা হায় হায় রে, কমলা হায় হায় রে। তোর বাপ আর তোর মেজো চাচার গলায় সুর বলতে কিচ্ছু নাই, ওই বাজারে দোকান করার জন্যই তাকে জন্ম হয়েছে। সুর ছিল তোর ছোট চাচার, আমার আলাল সর্দার, সে আমার নাম রাখতে পারত, আমার চেয়ে সে বড় বয়াতি হতে পারত, কিন্তু সে যে কোথায় চলে গেল। ওই আসমান আলী বলে একজনের আমি গান শিখাইছিলাম, সে তো শুনি এখন বাবা হয়ে গেছে। মন খারাপ করবে না দাদা, আপনি আমারই শিখান দাদা, মলম বয়তির নাম আমি রাখবই। বড় মামু, আমি একটু বাইরে যাচ্ছি, খলিফার দোকানে যাব।
হ্যাঁ বলো বিল, কাল কি বলতেছিলে সেটা বলো। ওই ডালিম যে কলো রিপন আলাল মিয়ার পায়ে সাপ ছুঁড়ে মারার জন্যই তার মনোযোগ ছুটে গিয়েছিল, তাই তার ঘুড্ডি ভোকাটটা হয়েছে, কথাটা ঠিক না? এই ঠিক না মানে কি? ঠিক না মানেটা কি? সবাই তো জিনিসটা দেখেছে, দেখলো না সবাই? পুত্র, তোমার যা বলার তুমি বলেছো, এখন ওরে বলতে দাও। আমার এই নিউট্রাল ভাবে এই বিচার কাজটা সারতে দাও। হ্যাঁ বলো। কথা হচ্ছে ওই ডালিম যে কলো রিপন আলাল মিয়ার পায়ে সাপ ছুঁড়ে মারার জন্যই তার মনোযোগ ছুটে গিয়েছিল, তাই তার ঘুড্ডি ভোকাটটা হয়েছে, কথাটা ঠিক না? কথা হচ্ছে রিপন আলাল মিয়ার পায়ে সাপ ছুঁড়ে মারার আগেই কমপক্ষে 3 সেকেন্ড আগে তার ঘুড্ডি ভোকাটটা হয়েছে। পান্না তুমি? আমার ওই বেল্টুর মতন একই কথা। ওই আকাই জেন্টলম্যানের ঘুড়ি ভোকাটটা করার পরেই রিপন সাপ ছুঁড়ে মেরেছে। ভালো, বেল্টু যা বলবে তুমি তাই বলবা, সেটাই তো স্বাভাবিক। এটা আপনি হয়েছে হয়েছে, তোমার কথা বলা শেষ, তোমার আর বলতে হবে না। লিটন? জি, আমি আসলে ঠিক মতো দেখতে পারিনি। আপনি বিভিন্ন কথা আমার জিজ্ঞেস করতেছিলেন, আর আপনার কথা উত্তর দিতে দিতে গুড্ডিবাজিটা ঠিক মতো আমি ফলো করতে পারিনি। তাকায় দেখলাম যে প্রজাপতি বকারটা আর নয়াবন্ধুর পায়ের কাছে রিপনের প্লাস্টিকের সাপটা। তালি পরে তো তোমার সাক্ষী নেওয়া যাচ্ছে না। আকাই? আমি আসলে বোঝার চেষ্টা করতেছিলাম যে কলকাতার নয়াবন্ধু কোন সিস্টেমে সুতোর মানজা দিয়েছে। যখন বুঝলাম নয়াবন্ধুর মানজা সিধে ফেলি আর আমার মানজা উল্টো ফেলি, সেটা বুঝেই আমি লাটাই ধরে দিলাম টান। হঠাৎ চোখ গেল রিপনের দিকে, তারপরে উপরের দিক তাকায় দেখি নয়াবন্ধুর প্রজাপতি ভকাটটা কাটিয়ে ভাসে ভেসে যাচ্ছে। তার মানে তো তোমার সাক্ষীও নেওয়া যাচ্ছে না। তাহলে পরে আমি কি দাঁড়ালো? আকাইয়ের পক্ষে সাক্ষী হলো 2 জন, আর জেন্টলম্যানের পক্ষে সাক্ষী একা ডালিম। এখন বাকি থাকলো কলকাতার জেন্টলম্যান। এখন আলাল তোমার পালা, তোমারটা সহ তোমারও সাক্ষী হচ্ছে 2 জন, 2 কাটাকাটি। এখন আমি যা বলবো সেটাই হবে রেজাল্ট। আমি যা দেখেছি সেইটা বলি। আঙ্কেল, আমার সাক্ষী নেবেন না? তুমি সাক্ষী দিবা, আর তুমি না দিলেও তো বুঝতেছি। তাও আমি সাক্ষী দিতে চাই। আর আমার সাক্ষী হচ্ছে ওই রিপনের সাপ আমার পায়ে পড়ার আগেই, মানে ওই সাপটা আমার পায়ে পড়ার আগেই আকায়ের সুতায় আমার গুটি ভোকাটটা হয়েছিল। বন্ধু, তুমি কি করলে? তুই নিজের পায়ে নিজে কুড়াল মারলে? আমি ঠিকই করছি বন্ধু, এই আকাশ যে বড় ঘুরিবাজ আমি আমার জন্মেও দেখিনি। আতে আম আদগটি আসতে রে, আতে আদগর আমটি আমি খাবো পিরে, আতে আম আদগটি আসতে রে, আতে আদগর আমটি আমি খাবো পেরে, আতে আম আদগটি আসতে রে। তুই এটা কি পড়ছিস? কি কেন গিরাসানা না বর্ণমালা পড়তেছি? এই উল্টা পাল্টা বর্ণমালা ধরে কে শিখাইছে? লিটন মামা। লিটন? লিটন একটা চ্যাম্পিয়ন মাস্টার, সে তোর এরকম ভুলভাল শিখাবি কেন? ভুল হচ্ছে নাকি? আবার বলে ভুল হচ্ছে নাকি? তাহলে মনে হচ্ছে আরপেনের ঠ্যাংগুলা খায় সব উল্টা পুল্টা হয়ে গেছে। আচ্ছা গেরস্ত না, এই যে আরপিনের ঠ্যাংগুলা সাজা দিচ্ছেন, কোনো প্রকার কারণ তো বললেন না। এই ফাঁসির আসামিও জানতে পারে তার অপরাধটা কি, তাহলে আমি জানতে পারবো না কিসের জন্য? তোর কোনো অপরাধ নাই রে পাগলা, তারপরও তোরে সাজা দিচ্ছি। কি করবো বল? মুরালি রুদ্র বলে রুবার কাপটা ধরে রাখতে পারলাম না, কলকাতার জেন্টলম্যান সব উল্টা পাল্টা করে দিল, তাই মনের দুঃখ মেটাতে না পেরেই তোরে সাজা দিলাম। যাক, এখন শাস্তির কারণটা বললেন, মনের মধ্যে আর কোনো ক্ষেত থাকলো না। তুই খুব ভালো রে পাগলা, অন্যের অপরাধ রে নিজের অপরাধ ভেবে নিয়ে বিনা প্রতিবাদে সাজা ভোগ করিস, আমার খুব ভালো লাগে। আর আপনার ভালো লাগানোর জন্যই তো কোনো প্রতিবাদ করি না গেরস্ত না। খুব ভালো। যাক, আমি চুপ থাক,
ওই উল্টাপাল্টা বর্ণমালার মুখস্থ করিস না, একটু চুপ থাক, আমার একটু ভাবতে দে। আচ্ছা ভাবেন, আমার সাজা কি এরকম ভাবে চলতেই থাকবি? আচ্ছা না, যা, তোর সাজা মাফ, যা মাফ। থ্যাংক ইউ গেরস্ত নানা, থ্যাংক ইউ। বন্ধু তুমি এটা কি করলে আমার কও দেখিনি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, মানে সব কিছু না তুমি একটা ব্লেন্ডার ফ্লেন্ডার করে ফেললে। আব্বার তো ব্যাপক মন খারাপ হয়েছে। তুমি কেন এই কাজটা করতে গেলে আমার কও দেখিনি? বন্ধু কি করবো কও, শেষমেশ আর মিথ্যে কথা করতে ইচ্ছে করলো না। তুমি দেখবে তোমার বাপ জান শেষ পর্যন্ত আমাকে ধন্যবাদ দিবে, তিনি বুঝদার মানুষ। আচ্ছা বন্ধু, তুমি আসলে কি চাচ্ছ আমার কও দেখিনি? হ্যাঁ, মানে কি চাচ্ছ? মানে তুমি আব্বারের সাপোর্টটা দিতে, কাপটা আব্বার কাছে থাকতো, হ্যাঁ, তাহলে আব্বা খুশি মনে তোমার বিয়েতে রাজি হয়ে যেত, তোমার তো ব্যাকগ্রাউন্ড ফ্যাকগ্রাউন্ড জানার তো প্রয়োজন হতো না। এখন দোস্তনা আব্বা এসে যদি শোনে যে আমার আব্বা এই বিয়ের পক্ষে নেই, তাহলে তোমার এই বিয়েটা হবে? তুমি কও। তুমি মলম সর্দার নামে কোনো কবিয়ালের নাম শুনিছো দোস্ত? আচ্ছা, এর মধ্যে আমার মলম সর্দারের নাম আসতেছে কি জন্যে? আরে তুমি শুনেছো কিনা তা কও। আরে তার নাম কে শুনিনি, তার শুধু নাম না, তার গানও শুনেছি। নাম করা কবিয়াল, আব্বা তার বিশাল এক ভক্ত ছিল। ছোটবেলা থেকে ওই আমারে আর লিটন রে তার গান শুনতে প্রায় নিয়ে যেত। সেই মলম সর্দার হচ্ছে আমার বাপজান, আমি তার সওয়াল আলাল সর্দার। সাং ছোট জলমলিয়া, পোস্ট দিঘি দুয়ার, এইখান থেকে 7 গ্রাম দূরে। তুই তোর জন্যই ডালিম পাইছে গেল। সকালবেলা যে ড্যাগারটা বাড়িতে রেখে আসতে গলি, এখন কি মনে হচ্ছে? মনে হচ্ছে না গিয়ে ডালিমের ভুড়িতে একদম গালাই দিয়ে আসি? দোস্ত, বাবার কার্ডটা যখন উদ্ধার করছি, তোর হামেদার সিটি উদ্ধার হবে, তুই এই নিয়ে চিন্তা করিস না দোস্ত। এইসব ব্যাপারে ধৈর্য ধরা যায়। কোনে যাচ্ছি? তুমি মলম সর্দারের ছেলে? তোমার ভাব বেঁচে আছে? কতদিন আগে তিনি গত হয়েছেন? 2 বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। খুব ভালো গানের গলা ছিল তোমার বাপজানে, বিরাট গায়ে। তা তোমার বাড়িতে এখন কে কে আছে? কেউ নেই আঙ্কেল, আপনাকে তো আমি আগে কয়েছি, আমার 2 বড় ভাই, তারা দিঘিতুয়ার বাজারে ব্যবসা করে। বিবাহের বিষয়, কন্যার গার্জেনের উপরেই সবকিছু নির্ভর। তারপরও আমি চেষ্টা করব। মলম বয়াতির ছেলের জন্য এটুকু তো আমার করতেই হবে বাবা। থ্যাংক ইউ আঙ্কেল। খজিবুর কাকা, তোর কাকা বাড়ি আছেন? আমি তাবিজ, আমি পাগলা। খাড়া আসতেছি। কি রে পাগলা, কি খবর? ভালো। ঘুড়িবাজির রেজাল্ট কি? কি মীমাংসা করলো তোর গেরস্ত নানা? আকাই মামা বিজয় ঘোষণা করা হয়েছে। আরফানের ছেলে রিপন সাপ সরে মারার আগে ঘুড়ি বোকারটা হয়ে গেছে। তাহলে তো সঠিক বিচারই করেছে মালতি সাহেব। কাকা আমি সেটা বলার জন্য আসিনি, আমি এসেছি খুব ইমার্জেন্সি একটা খবর নিয়ে। গৃহস্থ নানা ইমার্জেন্সি আপনারে দেখা করতে বলেছে, আপনি এখনই তার সাথে দেখা করেন। আমারে দেখা করতে বলেছে? কি জন্যে? গৃহস্থ নানা ভালো কিছুর জন্য কাউরে খবর পাঠায় সেটা আমার জানা ছিল না। আপনি যান, দেখেন কি বলে। আমি গেলাম।
হইল সবুজ বন্ধু ফুলটা হইল লাল গাছটা হইল সবুজ বন্ধু ফুলটা হইল লাল তোমার আমার ভালোবাসা তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল বন্ধু থাকবে চিরকাল বন্ধু থাকবে চিরকাল। এ থাম 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 আবার না তোর ডাক খর করে চলে আসছে রে। ডাক খর করা বলতে তুই কি বোঝাতে চাচ্ছিস? ডাক খর করা কি বুঝিস না নাকি? পোস্টম্যান একজন মেয়ে তোকে একটা চিঠি দিয়েছে পান্নার কাছে পৌঁছে দেওয়ার জন্য, তাহলে এবার এখানে তোর পরিচয়টা কি হবে? এই তুই একটু বেশি বুঝতেছিস, দালালি একটু কম করলে ভালো হয়। দালাল জানি কথা এবার না, একটু বাইরে তোর সাথে একটু জরুরি কথা আছে। কিরে ডালিম, আবার নতুন কোনো গিরিবিলটি করবি নাকি? আশ্চর্য, আগাই তুই হচ্ছিস এই ক্লাবের সেক্রেটারি, ক্লাবের প্রত্যেকটা মেম্বারের প্রতি তোর পজিশন থাকবে হচ্ছে নিউট্রাল পজিশন, কিন্তু তুই তো করতেছিস নেপোটিজম। দেখ ডালিম, আমি ক্লাবের সেক্রেটারি, তাই কোনো মেম্বার যাতে কোনো মেম্বারের সাথে গিরিবিলটি না করতে পারে সেটার প্রতি যত্ন রাখার দায়িত্ব আমার, বুঝলি? হয়েছে, লেকচার একটু কম মারিস। নেক্সট ইলেকশনে সেক্রেটারি হতে চাইলে সবাইকে একটু মাইনে চলার চেষ্টা করিস। কি হলো ব্যাপার না, বস থাকলি কেন, আয় তোর একটু জরুরি কথা আছে। নিশ্চয় কোনো গিরিবিলিটি, বুঝছিস? ঠিকই ধরেছিস। হামেদার চিঠি আমি তোমার দিয়ে দিচ্ছি, কিন্তু একটা রিকোয়েস্ট কিন্তু আমার রাখতে হবে দোস্ত। রিকোয়েস্ট? কি রিকোয়েস্ট ক? না মানে ঘটনা হয়েছে, চিঠিটা পড়ে তুমি ছিঁড়ে ফেলবা, ওতে যা লেখা আছে ধরে নিবা সেটা জীবনে কোনোদিন লেখাই হয়নি, বুঝতে পেরেছো? যা লেখা আছে, যা লেখা হয় নাই সেটা আমি ধরে নিতে যাবো কেন? আরে বোকাটা বুঝি না, আমি যে হামিদার কাছ থেকে চিঠিটা নিয়ে লেখাই নিয়েছিলাম না, সেটা তো অন্য পারপাসে, কিন্তু সে যে ঘটনাটা তোর কাছে ইনফর্ম করে দেবে তা তো বুঝতে পারিনি। যা ঘটনা হচ্ছে যে চিঠিটা তোকে লেখা হয়েছিল সেটা আসলে তোরে লেখা না। আমার তুই বিষয়টা একটু খুলে বল, তোর কথার ভেদ আমি বুঝতেছি না, একটু ভেঙে বল তো। আরে বুকাডা, এ তো ভেঙে বলার দরকারটা কি? হামিদার সাথে হচ্ছে আমার প্রেম, আর সেটা কতটা গভীর সেটা তো তুই ভালো করেই জানিস। মোট কথা হচ্ছে তুই হামিদাকে দূর থেকে ভালোবেসে যাচ্ছিস, দূর থেকেই ভালোবেসে যা। মানে আমাদের প্রেমের মধ্যে মনে করছে তোর মতো একটা হ্যান্ডসাম ছেলে ভিলেন হয়ে ঢোকার কোনো দরকার আছে? আসিস নি। বিষয়টা তো আরো জটিল করে ফেললি। ধর, আমি যদি কোনোভাবে বুঝতে পারি যে হামেদা আমারে ভালোবাসার ইঙ্গিত করতেছে, তাহলে আমি কিন্তু ওর থেকে নিজেরা দূরে রাখতে পারবো না দোস্ত। উড়ি বুকাডা, তুই একটা জিনিস বুঝতেছিস না কেন? আচ্ছা ঠিক আছে, যা তোকে আমি খুলেই বলতেছি, শোন। মাঝে কিছুদিন আমি একটু ওই জ্যোৎস্নার প্রতি একটু উইক হয়ে পড়ছিলাম, বুঝতে পারছিস? এটা তো যে কোনো যুবক ছেলেরই হতে পারে। তো এইসব নিয়ে কিছু ঘটনা দুর্ঘটনা মনে করতে হয়ে গেছিল আর কি। এই ভিতর দিয়ে মনে কর যেটা দাঁড়ায় আছে সেটা হচ্ছে জ্যোৎস্নার সাথে ওই আমাদের যে নয়া বন্ধু আছে না আলাল, আলাল মিয়ার সাথে জ্যোৎস্নার একটু বিবাহ সম্বন্ধ চলতেছে আর কি। তাই এখন হামেদা ছাড়া আমার আর কোনো উপায় নেই দোস্ত। এই যে দোস্ত, তুমি একটু স্যাক্রিফাইস করো, আমি তোমার হাত ধরে করছি দোস্ত, একটু স্যাক্রিফাইস করো, দরকার হলে তোমার পাও ধরবো। তুমি দোস্ত নিজেকে একটু আমার কাছ থেকে একটু দূরে সরাই রাখো দোস্ত, প্লিজ দোস্ত, লক্ষ্মী শোনা না? আচ্ছা তুই চিঠিটা দে, দেখি কি করা যায়। দোস্ত আমি জানি তো, আমি জানি তো তুমি স্যাক্রিফাইস করবা। তুমি হচ্ছে একজন বিশিষ্ট আত্মত্যাগী যুবক, আর আমি জানতাম তুমি এবারও স্যাক্রিফাইস করবা, এবং মৃত্যুর আগ পর্যন্ত আমি দোয়া করি তুমি স্যাক্রিফাইস করেই যাবা, করেই যাবা। আসো তোমার একটু দোয়া করে দিই। তাই দোস্ত,
চিঠিটা? বলো, পরিচয় বলো। জানার মধ্যে এইটুকু জানা গিয়েছে সে মলম সর্দারের সুসন্তান। পালা গানের সময় তার গলায় ওই গানের ভাঁজ শুনি আমার মলম সর্দারের কথা স্মরণ হয়েছিল। আহ, কি বিরাট গায়েন ছিলেন মলম সর্দার। বেচারা এই বছর দুয়েক হয় বিগত হয়েছে। ছেলেটা এতিমের মতো, দুটো ভাই আছে তার, তারা তাদের মতো। ওই দিঘিদুয়ার বাজারে তাদের দোকান আছে। এখন তোমরা ভাবনা চিন্তা করো, পরে আমার জানাও। আপনার আর কি জানাবো, আপনি তো সবই জানেন। ছেলেও আপনার, মেয়েও আপনার। ছেলে আপনার ছেলের বন্ধু, আর মেয়ে তো আপনার সামনেই বড় হয়েছে। এখন সব ভার আপনার। বিয়ে শাদির বিষয় চোখ বুঝে রাজি হলি হয় না খজিবর। আমাদের চোখ হলেন আপনি। আরে খজিবর, এই কথাটা বললো না তো। আমি হলাম পক্ষাঘাতের পঙ্গু। এই হাত পা চোখ কিছুই ঠিক মতো কাজ করে না। আমার চোখের উপর ভরসা করলেই ওই ভরসা শেষ পর্যন্ত ভরসা হয়ে যেতে পারে। মাইলতে সাহেব, ছেলেটারে কিন্তু আমার মনে খুব ধরেছে। সেদিন পালাগানে কিরাম করে আমাদের সবাই খাদায় ছাড়ল। আমি তো বাড়ি গিয়ে শেষে লবণ পানি খেয়ে সে পানি পূরণ করলাম। আর আপনি বলতেছেন সে মলম সর্দারের ছেলে। এরপরে তো আর কোনো মন্তব্য চলে না। এখন কলমা পড়ানি ছাড়া তো আর কোনো মন্তব্য চলে না। খজিবর, বুঝার চেষ্টা করো। আর যাও, মেয়ের মার সাথে আগে কথা কও গিয়ে যাও। মেয়ের মা অবশ্য কিছুটা জানে, বাইদা আমরা আগেরতেই জানতাম। তা দেনা পাওনার কথা কি কিছু বলেছে? আরে দূর, সেটা তো পরের কথা। আগে তোমাদের দিক থেকে মত আছে কিনা সেটা জানাও। আমি তোমাদের প্রস্তাবটা দিলাম। এবার বাড়ি গিয়ে ফ্রেশ এক পশলা তোমার স্ত্রী আর কন্যার সাথে আলাপ করো। তারপর সেকেন্ড রাউন্ডের আলোচনা শুরু করা যাবে। এখন যাও। তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও। একটু শুনবা তা বলা? মধু বিএসসি মলম আমার কাছে একটা প্রস্তাব দিছিল, তুমি সেই প্রস্তাব ফিরাই দিয়েছ। আমি বুঝতে পারি না আমার দোষটা কি। তুমি যদি একটু বলতে আমার দোষটা কি। আমি গঞ্জে থাকি। গঞ্জে আমার একটা বাগান বাড়ি আছে, সেইখানে আমি মুজ করি। এটাই তো আমার দোষ। গঞ্জে আব্বার বিজনেস আছে, আব্বা এখন চলাচল করতে পারে না, সেই বিজনেস আমার দেখাশোনা করতে হয়। সেই কারণেই আমি গঞ্জে থাকি। তোমার মনে হতে পারে যে আমি সেইখানে একটা বিয়ে করেই বসছি বলে আমি গঞ্জে থাকি। আমি তোমার এই ভুলটা ভাঙাতে চাই। তোমায় আমি সাথে নিয়ে গঞ্জে যাব, তোমার ভুল ভাঙানোর জন্য। ভুল ভাঙানির জন্যে? হ্যাঁ দা বলা, ভুল ভাঙানোর জন্যে। আমার সাথে একা জাতি যদি তোমার কোনো সংকোচ হয়, তাহলে পরে আমার
বোন যাবে, কুসুম। আমি, কুসুম আর তুমি তিনজনে মিলে আমার গঞ্জের বাড়ি যাব। তারপর তুমি নিজের মতো করে যাচাই করে নিবা। তোমার যারে খুশি তারে জিজ্ঞাসা করবা। তারা যদি আমার সম্পর্কে খারাপ কিছু বলে, আমি বউ নিয়ে সেখানে থাকি, তালি পরে আমার বলার কিছু থাকবে না। জয়তুন রে এই কথা বলেই গঞ্জের বাড়িতে নিয়ে গেছিলেন? জয়তুন রে? কি ব্যাপারটা কি? তুমি জয়তুন রে ভ্যানে তুলে গঞ্জের বাড়িতে নিয়ে গেছিলেন, সাথে ছিল কুসুম। কুসুম রে আপনার আগেই শিখানো ছিল, কিছু দূর যায় সে ভ্যান থেকে নামে পড়েছিল কোন একটা অজুহাত দিয়ে। তারপর জয়তুন রে বলেছিল, তুই যা, আমি পরে আসতেছি। এরপর গঞ্জের বাড়িতে গিয়ে কি ঘটেছিল সেটা জয়তুন কাউরে বলে নাই, কাউরে বলে নাই, কোনোদিন বলে নাই। তুমি জানো তাহলে কি করে? আপনারে আমার পিছন পিছন ঘুরতে দেখে জয়তুন কেবল কথাটা আমারই বলেছিল। এরপরেও কি আমার ভুল ভাঙানোর দরকার আছে? আপনি এখন নিজের ভুল ভাঙান। কোনো প্রকারে ডালিমের কাছ থেকে ছুটি পারলি আমি তোমার কাছে ছুটে আসব, তুমি ভালো থাকবা। কোনো প্রকার সুইসাইড খাওয়ার কথা চিন্তা করবা না। আমি ছিলাম, আসি, থাকবো। ইতি অভাগী হামেদা। কোনো প্রকারে ডালিমের কাছ থেকে ছুটি পারলি মানেটা কি? তার মানে ডালিম তারে হয়তোবা কোনো প্রকার প্রেশার ক্রিয়েট করে ধরে রাখেছে, বুঝলি? না, এই চিঠির অর্থ তা না। কোনো অর্থ খোঁজার দরকার নাই। হামেদার নিজের হাতের লেখা একটা চিঠি আমার কাছে এসে পৌঁছাইছে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমার আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু না। ওরে গবে, এই সিটি পেয়ে বসে থেকে লাভ আছে? ওই সিটি ধুয়ে কি পানি খাবি, নাকি সিটি বালিশের তলে রেখে ঘুমায় সারা জীবন পার করে দিবি? কোনটা? বললাম না আমার আর কিছু লাগবে না। এতদিন হামেদার আশায় ছিলাম, কোনো আশা ছাড়া। হামেদার দিক থেকে কোনো গ্রিন সিগন্যাল ছিল না। এখন তে হামেদার আশায় থাকবো এই সিটির সিগন্যালে। যেদিন সে ডালিমের কাছ থেকে ছাড়া পাবে, সে সেই দিন আসবে। শোন বেল্টু, তুই এখন ওরে কি কবি? শালার গবেট দিনকে দিন আরো বেশি গবেট হচ্ছে। শোন পান্না, এই সিটি পাওয়ার পর তুই যদি হামেদার সাথে যোগাযোগ না করিস, আরে ওর সমস্যা না জানলে পরে হামেদা কি ভাবতে পারে কত দেখি? হামেদা ভাববে তার প্রতি তোর কোনো ভালোবাসা নেই। এ বেল্টু, এই একদম ফালতু কথা কবি নে। হামেদা জানে তারে আমি কতটা ভালোবাসি না বাসি। আরে বাবা, হেনে তো কোনো লাভ নেই। ভালোবাসা ঘরে তুলে রাখার জিনিস না, ভালোবাসা দেখানির জিনিস। এ তুই যা, এখনই যা, আমাদের সাথে দেখা কর। তার কাছে শুনতি স্যার সেই চিঠি লিখেছে কেন। দরকার হলেই চল, আমিও যাচ্ছি সাথে। আর না হয় আকাইক নিয়ে যা। তালি পরে তোরা দুইজন যা, যে শুনে এসে আমারে জানা। শালে এক নম্বরের বুদ্ধু। এই এরকম করে প্রেম হয় কোনোদিন? তুই একলা যাবি, আমরা কেউ জাতি পারবো না। এক্ষুনি যাবি তুই, যা ওঠ, আমি বলতেছি ওঠ। এই বেল্টু, তুই যা, হামেদারে খবর দিয়ে ওর সাথে দেখা করা দিয়া যা। চল চল। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই গিয়ে হামেদারে খবর দে, আমি একটু বাড়িতে ড্রেসটা চেঞ্জ করে আসি। এই অবস্থায় হামেদার সামনে গেলি বাবার মাইন্ড করতে পারে। এই তুই এনে বসে আছিস কে? যা হামেদারে খবর দে, যা। আমিও কি শার্টটা বদলে আসবো না? আমি মিডিলম্যান হয়ে কাজ করাচ্ছি, তুমি জ্যোৎস্নার বাপের সাথে ডাইরেক্ট আলাপ করলে ভালো হয়। আঙ্কেল, আপনাকে আমি মুরব্বি মেনেছি, আমি এর মধ্যে কিছু কটা বেয়াদবি হয়ে যায়। আপনি যেটা করবেন আমি সেটাই মেনে নেব। তারপরও বাবা, ধরো তুমি হচ্ছে একটা জুয়েল ছেলে, অল স্কোয়ার। বিয়ে শাদির ব্যাপারে
তোমার নিজেরও তো একটা ডিমান্ড থাকতে পারে, সেই বিষয়ে তো আমি আর ডিল করতে পারবো না। না না আঙ্কেল, আমার কোনো ডিমান্ড নেই। আমার আব্বাজান উনি খুব আধুনিক মনের মানুষ ছিলেন। উনি বিয়ের মধ্যে এসব দেনা পাওনার ঘোর বিরোধিতা করতেন। সেটা আমি জানি বাবা, তার নিজে বাঁধা যৌতুক বিরোধী পালাটা আমি শুনেছিলাম। যাক, তালিবারে তোমার কোনো ডিমান্ড নাই, ভালো কথা। আচ্ছা এখন ধরো, এই তোমারে আমি চিনি, তোমার বাপ মলম সর্দার তারেও আমি চিনি, কিন্তু তুমি যে আলাল সর্দার আর মলম সর্দারই যে তোমার বাবা, সেটার ব্যাপারে তো আমি শিওর না। মানে তুমি তুমি আবার কিছু মনে করো না বাবা। না না আঙ্কেল, আমি কিছু মনে করিনি। এটা বিয়ের সাথীর ব্যাপার। আপনারা আমার সম্পর্কে খোঁজ খবর নেবেন, সেটাই তো স্বাভাবিক। কিন্তু খোঁজ খবর করতেই বেশি দূর যাওয়ার দরকার নেই। এই যে কুনাবাড়ি বাজারের কান্দায় আব্বার একজন শিষ্য থাকতেন, আসমান বয়াতি। বেশি দূর না, এখান থেকে মোটে 1.5 কোষ পথ। আমি সব চিনি বাবা, ওই কুনা বাজারে কতবার যাতায়াত করেছি। আর ওই যে আসমান বয়াতি, তারেও আমি তোমার বাপজানের সাথে পালা করতে দেখেছি। যাক, বিষয়টা জানা থাকলো। এখন জ্যোৎস্নার বাপ যদি তোমার সম্পর্কে আরো কিছু জানতে চায়, আরো বেশি খবর নিতে চায়, তাহলে তারে পাঠাবো না আসমান বয়াতির কাছে। যাও, এখন তুমি গিয়ে তোমার বন্ধুদের সাথে আড্ডাবাজি করো। যাও। আসসালামু আলাইকুম। কিরাম আছেন? জি ভালো। একা একা যে, বান্ধবীরা কই? কেন, তাকে দরকার নাকি? না না না, দরকার না। তবে আপনাকে 3 জনে একসাথে খুব মানায়, মনে হয় ঝাঁকের কইতর। আপনি কি আমার কিছু ক্ষতি চান? ক্ষতি তো চাই মেলা কিছু, শুরু করবো কোত্থেকে সেটাই বুঝতে পারতেছি না। আগে নিজে বুঝে নেন, তারপর আমার করে দিন। আরে আরে শুনেন, আপনার লগে সত্যি সত্যি আমার জরুরি কথা আছে। এইভাবে রাস্তার মধ্যে দাঁড়ায় আপনার সাথে কথা কওয়া আমার সম্ভব না, মানুষজন দেখলে খারাপ লাগে।